ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন মিরপুর থেকে গ্রেপ্তার এবং এটি আবার কোনো দেশে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন তিনি বাংলাদেশে অবস্থান করছিলেন এবং সর্বশেষ যে তথ্য গণমাধ্যম দিচ্ছে তাতে ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছেন তিনি। রয়ের প্রধানকে গ্রেপ্তার করে রাখতে হবে যেন হাদির আসামি যারা ভারতে গ্রেপ্তার হয়েছে তাদেরকে ভারত দিতে বাধ্য হয়। দর্শক, রাজনীতিতে চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে। আপনি চমকে উঠবেন শুনলে, গা শির উঠবে। কি ঘটছে? র প্রধান ঢাকায় এখন। যে কেন র প্রধান ঢাকায়, কে ভিসা দিয়েছে, কে আমন্ত্রণ জানিয়েছে, কেন এসেছেন? দর্শক, আপনার চমকে উঠবেন, আমি তথ্যগুলো দিচ্ছি আপনাদেরকে। এতে বোঝা গেল যে ভারতের সঙ্গে সম্পর্ক আসলে আমাদের মধুর নাই। সম্পর্কে এখন অত্যন্ত তিক্ততা বিরাজ করতেছে এবং শেখ হাসিনাকে ফেরত না দিলে, ওসমান হাদির হত্যাকারী, স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক কামাল, ওবায়দুল কাদের সহ অন্যান্য সবাইকে ফেরত না দিলে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন হবে না। এবং বিশেষ করে শেখ হাসিনা এবং হাদি হত্যাকারীদের ফেরত চেয়েছেন তারেক রহমান নিজে। বিএনপি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যে নাকি ভারতের স্বার্থটা বেশি দেখবেন। অপরদিকে সালাউদ্দিন আহমেদ আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, যাতে করে ভারতের জন্য কোনো ধরনের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে। আপনি চমকে উঠবেন শুনলে, গা শির উঠবে। কি ঘটছে? র প্রধান ঢাকায় এখন। যে কেন র প্রধান ঢাকায়? শুধু র প্রধান না, ভারতে ভিভিআইপিদের যে সংস্থাটা নিরাপত্তা দেয়, এসপিজি, তার কর্মকর্তারা ঢাকায়। কে আমন্ত্রণ দিয়েছে? র প্রধান ঢাকায় এসেছে। র ভারত, এটা এখন বাংলাদেশের মানুষ প্রচন্ডভাবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার। বিশেষ করে 5 আগস্ট সন্ধ্যায় শেখ হাসিনাকে নয়াদিল্লিতে অডিও বক্তব্য দেওয়ার সুযোগ দেয় বাংলাদেশ সরকার, বাংলাদেশের জনগণ ভারতের উপর প্রচন্ড ক্ষুব্ধ। সেই মুহূর্তে র প্রধান বাংলাদেশে, কে ভিসা দিয়েছে, কে আমন্ত্রণ জানিয়েছে, কেন এসেছেন? দর্শক, আপনার চমকে উঠবেন, আমি তথ্যগুলো দিচ্ছি আপনাদেরকে। গা শির উঠবে যে আমরা কোথায় বাস করছি, কি ঘটছে। আমরা তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে বড় বড় কথা শুনছি, এগুলো কি লোক দেখানো? আসলে কি আমরা কি আসলে স্বাধীন, না ভারতের কাছে নত জানো? না আমরা যাই বলি না কেন ভারত ওটা গুনেই না, তারা তাদের মতোই আমাদেরকে চালাতে চায়? এই প্রশ্নগুলো আমার সামনে আসছে। দর্শক, র প্রধান এবং এসপিজি কর্মকর্তারা সম্ভবত মোট 4 জন ঢাকায়। কেন এসেছেন তার আগে বলি, দাওয়াত দিয়েছে কারা? এমনি এমনি প্রথম কথা হচ্ছে, বাংলাদেশ ভিসা না দিলে তো আর র প্রধান আসতে পারে না। এই র প্রধান এ কিন্তু খুব ডেঞ্জারাস লোক। র সারা পৃথিবীর ডেঞ্জারাস গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে একটা। মোসাদ, র, এগুলো প্রথম সারি, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। তো দর্শক, এই র প্রধান পরাগ জৈন, তিনি কিন্তু এই সর্বশেষ যে পাকিস্তানের সাথে যে যুদ্ধ বেঁধেছিল সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং নরেন্দ্র মোদীর অত্যন্ত ক্লোজ এবং আস্থাভাজন। এবং বিষয়টা কি, যে সংস্থার সভাপতি নরেন্দ্র মোদী, সেক্রেটারি এই পরাগ জৈন। এই যে র প্রধান মানে রয়ের প্রেসিডেন্ট না, রয়ের সেক্রেটারি। তাহলে প্রেসিডেন্ট কে? এই রয়ের প্রেসিডেন্ট হচ্ছে নরেন্দ্র মোদী। যেমন বাংলাদেশের ডিজিএফআই মহাপরিচালক আছেন, কিন্তু ডিজিএফআই রিপোর্টিং বস কে? প্রাইম মিনিস্টার। ডিজিএফআই ইজ আন্ডার দি প্রাইম মিনিস্টার অফিস। ডিজিএফআই হ্যাজ টু রিপোর্ট টু প্রাইম মিনিস্টার। এরকম যে সংস্থার প্রধান নরেন্দ্র মোদী আর সেক্রেটারি এই পরাগ জৈন। এবং অজিত দোভাল, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, অজিত দোভাল উত্তরসূরি মনে করা হয় এই পরাগ জৈনকে। তাকে ভিসা দিয়েছে বাংলাদেশ সরকার, যেই র বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছে। বাংলাদেশের সমস্ত অশান্তির মূলে র, সমস্ত রাজনৈতিক অঘটনের মূলে র, সমস্ত রাজনৈতিক সংগঠনের মূলে র, যাদের কার্যক্রম পরিচালনা করে স্বাভাবিকভাবে গোপনে, সেই সংস্থার প্রধান, গোয়েন্দা সংস্থার প্রধান বাংলাদেশে ওপেনে সফরে এসেছে। ওপেনে বলতে আমরা এখন জানতে পেরেছি, কিন্তু মজার বিষয়, ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কিচ্ছু বলা হয়নি, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিচ্ছু বলা হয়নি। কিন্তু ভিসাটা তো বাংলাদেশ সরকার দিয়েছে, বিনা ভিসায় তো আর আসেনি। এর মানে সবাই জানে, কিন্তু গোপন রেখেছে। এর মানে গোপন খেলা চলছে, পর্দা অন্তরালে অনেক বড় বড় খেলা চলছে। কি খেলা চলছে, এটাই আমাদের এই ভিডিওর আলোচ্য বিষয়। দর্শক, দাওয়াত দিয়েছে কে? দাওয়াত দিয়েছে, আমরা খোঁজ নিয়ে জানলাম, ডিজিএফআই। তারেক রহমান ক্ষমতা এসেই তার অত্যন্ত ক্লোজ একজনকে মেজর জেনারেল হিসাবে পদোন্নতি দিয়ে তারপরে তাকে রয়ের চিফ বানিয়েছে। তারপরে এই র চিফ চিকিৎসার নামে তার স্ত্রী সহ দিল্লি সফরে গেছে, কোন কোন সোর্স বলছে একাধিকবার। সেই ডিজিএফআই দাওয়াত দিয়েছে র চিফ সহ এই 4 জনকে, এসপিজি কর্মকর্তা থেকে শুরু করে। যে এসপিজির কাজ হচ্ছে ভিভিআইপিদের নিরাপত্তা দেওয়া। তো কেন এই ভিভিআইপিদের নিরাপত্তা দেওয়ার
কর্মকর্তারা বাংলাদেশে আসছেন, এই হিসাব কিন্তু মিলে যাচ্ছে, 2 2 4 মিলে যাচ্ছে। উত্তর হচ্ছে যে শেখ হাসিনাকে অ্যাট এনি কস্ট বাংলাদেশে ফেরাতে চাচ্ছে দিল্লি। তবে ফেরাতে বলতে এক্সট্রাডিশন ট্রিটির আলোকে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে ভারত বাংলাদেশের হাতে তুলে দেবে এরকম না। শেখ হাসিনা মানে বিষয়টা এরকম, তাদের চিন্তা ভাবনা, রয়ের চিন্তা ভাবনা, ভারতেও আমাদের বন্ধুরা যেসব তথ্য আমাদের কাছে দিচ্ছেন, ভারতীয় গণমাধ্যমে এই বিষয়ে আলোচনা আছে, আপনি যদি বিভিন্ন এডিটোরিয়াল পড়েন তাহলে এটা বুঝতে পারবেন। আমরা যারা রাজনীতি ক্লোজলি অবজার্ভ করি, এগুলো আমাদের নজরে থাকে এবং এগুলো সামাপ আমাদের কাছে আসে। তো দর্শক, ভারত মনে করছে যে শেখ হাসিনা ভারতে এসেছে যেমন রাষ্ট্রীয় বিমানে এবং সরকারিভাবে এসেছে, কারণ প্রধানমন্ত্রী হিসেবেই তিনি ভারতে আশ্রয় চেয়েছেন এবং সরকারি বিমানে, সামরিক বিমানে গেছেন এবং তিনি ওইভাবে সামরিক বিমানে আবার দেশে আসবেন। তো শেখ হাসিনা দেশে ফিরবেন মানে এক্সট্রাডিশন ট্রিটির আলোকে গ্রেপ্তার করে ফেরত দেবে তা না, শেখ হাসিনা নিজ ইচ্ছায় দেশে ফিরবেন, তাকে যেন পাসপোর্ট দেওয়া হয় কিংবা ট্রাভেল পাস দেওয়া হয় এবং দেশে ফেরার পরে তিনি কোথায় থাকবেন। এবং এরা বলছে যে আইএসআই হত্যা করবে, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা, আসলে তো জনগণ হত্যা করবে। তো জনগণ যাতে হত্যা করতে না পারে, তাকে কোন জায়গায় রাখা হবে, কিভাবে আদালতে আত্মসমর্পণ করবে, এই বিষয়গুলো দেখভাল করতে, ক্লিয়ার আলাপ আলোচনা করতে, ডিজিএফআই এর সাথে লিয়াজু করে এইসব কাজ সম্পন্ন করতে রচিব বাংলাদেশে এসেছে। কি গা শিউরে ওঠার মতো না? এবং এই রচিব এই প্রস্তাব নিয়ে আসছে যে ক্যান্টনমেন্টের ভিতরে রাখাটা সেফ, কারণ ক্যান্টনমেন্টের ভিতরে তো আর সাধারণ জনগণ যে শেখ হাসিনাকে মেরে ফেলতে পারবে না। তারপরে সামরিক পাহারায় শেখ হাসিনাকে সামরিক গাড়িতে আদালতে আত্মসমর্পণ করার সুযোগ দিতে হবে। তারপরে শেখ হাসিনার জেল হবে কোথায়, তাও ওই ক্যান্টনমেন্টের ভিতরে সাব জেল, যেহেতু মানুষ শেখ হাসিনাকে মেরে ফেলতে পারে কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরে যেতে পারবে না। এই আলাপ আলোচনা করতে এসেছে। একই সাথে তারেক রহমান যাতে সেপ্টেম্বরে দিল্লি সফরে যান, এতে যাতে বাধ্য করা যায় সেই চেষ্টা করতে এসেছেন। আরেকটা মজার তথ্য দিই, এগুলো কিন্তু গণমাধ্যমে খোলামেলা কোনো আলোচনা হয় না, এগুলো সব নীরবে নিবৃতে গোপন খেলা, গোয়েন্দা সংস্থার খেলা। তার রাজনীতিতে জামাত, বিএনপি অনেকে অনেক কিছু দেখেন, আপনারা যা দেখেন ওটা রাজনীতি না, রাজনীতির আসল খেলা যা দেখেন না। এই যে রচিব পরাগ জৈন বাংলাদেশে এসেছেন, চীন হয়ে এসেছেন। কেন চীন হয়ে এসেছেন? চীনকে ম্যানেজ করে এসেছেন নাকি? আগে চীন সফরে গেছেন, চীন সফর থেকে তারপরে দিল্লি হয়ে বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশ সরকার তাকে ভিসা দিয়েছে, ডিজিএফআই আমন্ত্রণ জানিয়েছে। মানে ডিজিএফআই তো আমন্ত্রণ শখে জানিয়েছে তা না, ডিজিএফআই কে বলেছে যে আমাকে ইনভাইটেশন লেটার পাঠাও, ওইটা দিয়ে আমি ভিসার আবেদন করি। আপনারা জানেন যে ভিসার আবেদন করতে একটা কারণ দেখানো লাগে, যে আমি ভিজিট করতে যাচ্ছি বা কোনো একটা সরকারি কাজে যাচ্ছি, সরকারি কাজে গেলে সেখানে ইনভাইটেশন লেটার দেখাতে যে আমাকে আমন্ত্রণ জানিয়েছে বা ইত্যাদি ইত্যাদি। তো দর্শক, ডিজিএফআই মাধ্যমে ইনভাইটেশন লেটার ওইটার মাধ্যমে এসেছে। এটা বাংলাদেশের জন্য অশনি সংকেত। বাংলাদেশের জনগণকে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে, রয়ের এই সম্ভাবনাকে নস্যাৎ করতে হবে। বিএনপি সরকার উচিত হয়নি ভিসা দেয়া, আর ডিজিএফআই তে কারা দায়িত্ব পালন করে, কি তারা কি চায়, এটা বিএনপি সরকারকে ভাবতে হবে, কারণ হাসিনা আসলে সবার আগে পতন হবে তারেক রহমানের। ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বেশ কিছুদিন আগে জয়েন করলেও তার সঙ্গে এতদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো সাক্ষাৎ হয়নি, কিন্তু গতকালকে সাক্ষাৎ হয়ে গেল এবং এই সাক্ষাৎ নিয়ে কিন্তু প্রচুর আগ্রহ ছিল নেটিজেনদের মাঝে। বিশেষ করে 5ই আগস্ট শেখ হাসিনার যে সাংবাদিক সম্মেলন, সেই সাংবাদিক সম্মেলন ঘিরে দুই দেশের ভিতরে যখন সম্পর্ক অত্যন্ত উত্তেজনাপূর্ণ অবস্থা বিরাজ করতেছে, সেই সময় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ অবশ্যই তাৎপর্যপূর্ণ এবং সবার নজর ছিল ওই দিকে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর কি নিয়ে কথা হলো? এখানে বলে রাখা ভালো, দীনেশ ত্রিবেদী হচ্ছে প্রথম ভারতীয় হাইকমিশনার যিনি রাজনীতিবিদ, যিনি কোনো আমলা না, একজন রাজনীতিবিদকে, একজন বিজেপি নেতাকে পাঠিয়েছে বাংলাদেশ। এতে বোঝা যায় বাংলাদেশের গুরুত্ব কতখানি ভারত দিচ্ছে। এবং আরেকটা বিষয় গতকালকে বলেছি, এটা হচ্ছে যে বিশ্বের অন্যান্য দেশগুলোর সঙ্গে ডিল করে ভারতের বিদেশ মন্ত্রণালয়, কিন্তু বাংলাদেশের সঙ্গে ডিল করা হয় প্রধানমন্ত্রী দপ্তর থেকে। এবং এটা দেখা বলা করেন প্রধানমন্ত্রীর পক্ষে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বাংলাদেশ কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ডিল করে না, বাংলাদেশ ডিল করে সরাসরি প্রধানমন্ত্রী কার্যালয়ের সঙ্গে। তো এই হিসাবে দীনেশ ত্রিবেদী তিনি সরাসরি অ্যাকাউন্টেবল টু ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যান্ড হিজ সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল, এস জয়শঙ্কর না। তো এখন আলাপ হয়েছে এবং আলাপের যেই বডি জেস্টার মানে অঙ্গভঙ্গি আপনারা দেখবেন তারেক রহমান মাঝে বসছে এবং দীনেশ ত্রিবেদী এক পাশে বসছে। সাধারণত আমরা দেখি কি যে যখন কথা হয় তখন সামনে থাকে দুইটা চেয়ার, একটায় তারেক রহমান আরেকটায় দীনেশ ত্রিবেদী, কিন্তু এখানে সামনে একটা চেয়ার তারেক রহমান বসা, এক পাশে দীনেশ ত্রিবেদী সহ ভারতীয়রা বসা, আরেক পাশে খলিলুর রহমান সহ অন্যরা বসা, তারেক রহমান মধ্যমণি, তিনি মাঝে একটা চেয়ারে বসা।
তার মানে হচ্ছে যে সম্পর্কটা যে আসলে অতটা গভীর না এবং সম্পর্কটা যে মজবুত না, এটা কিন্তু এই মিটিং এর যে বডি জেস্টার, বঙ্গভঙ্গি, এতেই কিন্তু বোঝা যায়। তারেক রহমান পারতো না যে দীনেশ ত্রিবেদীকে একদম কাছে বসিয়ে কথা বলতে? শেখ হাসিনা যেমন এর আগের প্রণয় কুমার ভার্মার সঙ্গে একদম কথা বলতে একদম মুখের কাছে মুখ নিয়ে পাশাপাশি বসে, এতে বোঝা যায় যে শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক কতটা অন্তরঙ্গ ছিল। হ্যাঁ, কিন্তু আজকে দীনেশ ত্রিবেদীকে বসিয়ে যেভাবে তারেক রহমান মিটিং করলেন, এতে বোঝা গেল যে ভারতের সঙ্গে সম্পর্ক আসলে আমাদের মধুর নাই। সম্পর্কে এখন অত্যন্ত তিক্ততা বিরাজ করতেছে। অনেকে বলবেন যে ভাই তারেক রহমানের স্টাইল এরকম না। কিছুদিন আগে মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেন যখন তারেক রহমানের সঙ্গে মিটিং করলেন, তখন কিন্তু তারেক রহমান দুইটা চেয়ার পাশাপাশি, একটা তারেক রহমান, আরেকটাতে মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেন। এই পাশে সাধারণ চেয়ারে মার্কিন প্রতিনিধি, এবার সাধারণ চেয়ারে বাংলাদেশ প্রতিনিধি। কি তারেক রহমান পাশাপাশি বসে তাকে সম্মান দিয়েছেন, যেটা এই ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর ক্ষেত্রে ঘটেনি। কাজেই এতে বোঝা যায় যে সম্পর্ক অতটা উন্নয়ন হয়নি। এবং আমি শুনেছি যে তারেক রহমান স্পষ্ট বলেছে যে যেই হাসিনা অনবরত আমাদের বিরুদ্ধে কথা বলে, উস্কানি দেয়, আবার বাংলাদেশ ছেলে আমাদের চোখের বদলে চোখ, হাতের বদলে হাত আমাদের শেষ করে ফেলবে বলে, এবং যেটা ভারত সরকার সুযোগ করে দেয়, আমি মনে করি এভাবে সম্পর্ক উন্নয়ন হতে পারে না। বাংলাদেশ উইল নেভার বি এ ক্লায়েন্ট স্টেট, বাংলাদেশ কারো করদ রাজ্য না, একদম সরাসরি। তখন দীনেশ ত্রিবেদী বলেছে যে আমরা আসলে বিষয়টা বুঝতে পারিনি, এরকম আর হবে না, কথা দিলাম। এখন কথা রাখলে তো ভালোই, এবং আপনাকে আমরা আমন্ত্রণ জানাই ভারত সফরের জন্য। তারেক রহমান বলেছেন যে আমি ভারতে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে যাব না, যদি আমাকে তোমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানাও তাহলে আমি ভেবে দেখবো, কিন্তু বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে আমি যাওয়ার জন্য আগ্রহ বোধ করতেছি না। তখন উনি বললেন যে উনি বিষয়টা দেখবেন, উনি ভারত সরকারের উপর মহলে কথা বলে জানাবেন। তারপর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক হলো এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক হলো, এবং সেই বৈঠকে তার সবাই বলেছেন যে শেখ হাসিনার মুখ বন্ধ না করলে এবং শেখ হাসিনাকে ফেরত না দিলে শেখ হাসিনা, তারপরে ওসমান হাদির হত্যাকারী ওই যে ফয়সাল এবং আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক কামাল, ওবায়দুল কাদের সহ অন্যান্য সবাইকে ফেরত না দিলে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন হবে না। এবং বিশেষ করে শেখ হাসিনা এবং হাদি হত্যাকারীদের ফেরত চেয়েছেন তারেক রহমান নিজে। বলেছেন এই সমস্ত ইস্যু যদি সলভ না হয় তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন হবে না, এবং যদি আপনি আমন্ত্রণ পত্র পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তাহলে ভারতের যাওয়ার বিষয়টা বিবেচনা করে দেখব। এবং এরপর দেরি না করে সরাসরি দীনেশ ত্রিবেদী চলে যান বিমানবন্দরে, সেখানে একটি বিমানে করে তিনি চলে যান ভারতের রাজধানী দিল্লিতে, এবং সেখানে অবশ্যই নরেন্দ্র মোদী এবং অজিত দোভালের সঙ্গে মিটিং করে তিনি বাংলাদেশের উদ্বেগের বিষয় তিনি জানাবেন। এবং খলিলুর রহমান মনে করতেছেন যে ভারত হয়তো হাসিনাকে আর কথা বলার সুযোগ দিবে না। আমরা অলরেডি কিন্তু শেখ হাসিনার যে 5 তারিখের সংবাদ সম্মেলন, তারপরে কিন্তু শেখ হাসিনার আর কোনো অডিও আমরা এখনো পর্যন্ত পাইনি। তার মানে ভারত সরকার শেখ হাসিনাকে ধমক যে দিয়েছে এটা বলাই